ডক্টর ইউনূসের সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আজকেই সমন্বয়কদের ফাঁসি হবে। এইদিকে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে আজকেই ক্ষমতা তুলে দিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশে কিন্তু রাজনীতি ঠিক সেরকমই, মানে কে কাকে কিভাবে বাস দিতেছে, কে কাকে কিভাবে মানে নর্দমায় ফেলে দিতেছে, অথচ বুঝতেই পারতেছে না। কিন্তু পরবর্তীতে যখন ঠিকই বুঝতে পারবো তখন ওই যে পরবর্তী ডায়লগ যে আজ বুঝবা না বুঝবা কাল, বুক থাপড়ায় পাইল বেগাল। ঠিক সেরকমই এই বর্তমানে অন্তর্বর্তী সরকার। চাঁদাবাজি, দখলদারি, বিগত 15 বছর ধরে এই কাজগুলোর সাথে জড়িত একটাই নাম শুনেছেন, তাই না? তাহলে এই রিপোর্টটা একটু পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা পাবেন। একটাই নাম শুনেছেন বিগত 15 বছরে। দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না। মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই, মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে। হ্যাঁ, জামাত এমন একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে দেওয়া যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গত 7 মাসে তিনি বা 8 মাসে তিনি কি করছেন জাতির জন্য, নানান ধরনের ইনফরমেশন সহ সেই পোস্টগুলো ভাইরাল হচ্ছে। দর্শক, এবার রাজপথে আওয়ামী লীগ। দর্শক, বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রাজপথে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা বিক্ষোভ মিছিল বের করেছে। শেখ হাসিনা খুব দ্রুত দেশে ফিরতেছেন। আজকের মধ্যেই আওয়ামী লীগ তাদের তাণ্ডব শুরু করে দিয়েবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শুধু এটাই বলবো, ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিপদ ঘনিয়ে এসেছে, তাদের এবার পতন নিশ্চিত। প্রিয় দর্শক মণ্ডলী, বেশি আর কথা বাড়াবো না। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। ডক্টর ইউনূস আর সমন্বয়কদের নিস্তার কুচিতই হবে না। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না। আপনারা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের চিত্রগুলো যদি দেখেন, আপনারা জানেন ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস একটি আপনার সংবাদ প্রকাশ করেছে যে এদেশে আপনার ধর্মীয় যে উগ্রবাদ বা মৌলবাদ বা আমরা জঙ্গি গোষ্ঠী যাই বলি না কেন, এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই চায় যে দেশে আপনার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, বা বিভিন্ন ইসলামিক দল তারা বলে থাকে যে আমরা বাংলাদেশে ইসলামিক ভাবধারায় রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু ইসলামিক ভাবধারায় রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক আছে, এটা তো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারাও তো বলে যে আমরা মদিনার সনদে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে 5 তারিখের পরে আসলেই ধর্মের নাম দিয়ে অনেক জুলুম হচ্ছে, এবং কি কোন গোষ্ঠীগুলো তারা সেই সুযোগগুলো নিচ্ছে, যদিও আমার একদম ক্ষুদ্র জ্ঞান, তারপরেও আমি বলবো যে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, যারা এখন সুযোগ খুঁজতেছে। আর আমার কেন জানি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষ এবং কি যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া একদম জরুরি। এবং কি বিএনপি আওয়ামী লীগ তাদের ভুল বুঝাবুঝি, প্রয়োজনে বিএনপির সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি মনে করেন যে আগামীতে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে বা নির্বাচন অনেক দ্রুত সময় হয়ে যাবে, এটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ বাংলাদেশ ইতিমধ্যে আপনার একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে ট্যাগ দিয়ে দিয়েছে আমেরিকা, এবং কি এখানে বিভিন্ন দেশ ইতিমধ্যে টুপ করে বসে আছে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু বিশ্ব এখন পর্যবেক্ষণ করছে। এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশে আমি না থাকলে জঙ্গিবাদ মৌলবাদ এবং কি এগুলোর উত্থান হবে এবং কি এই দেশ একদম আপনার মেসাকার হয়ে যাবে। আমরা যেমন দেখতেছি যে এরকমই ধর্মের নাম দিয়ে বিভিন্ন মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে, এবং কি মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আপনার বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। এগুলো আসলে কি, যারা প্রকৃত ইসলাম চর্চা করে, কারণ আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, এগুলো তো আমাদের ইসলামের কোথাও নেই, তারপর কেন এগুলো করা হচ্ছে? অবশ্যই এখানে আপনার কিছু হাত রয়েছে যারা এগুলোতে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি কি, আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি। এখন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কি, অনেকে আমাকে বোঝাবে যে কোরআনকে দিয়ে কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে। হ্যাঁ, অবশ্যই হবে, এটা আমি 100% মানি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে রাষ্ট্র সুন্দর হবে। কিন্তু এই রাষ্ট্রে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কোন রাজনৈতিক দলটা আছে আমাকে দেখান? নাই, সবাই তো গণতন্ত্রের রাজনীতির আপনার নিবন্ধন নিছে। এগুলো ধর্মের নামে তারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। খেলাফতে বিশ্বাস কে না করে? সারা ওয়ার্ল্ডে একদিন খেলাফত দিয়ে আমাদের পুরো বিশ্ব শাসিত হবে, এটা আমরাও জানি না যে এরকম না। কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এগুলো আসলেই মানে মেনে নেওয়া যায় না। শুধু ধর্মের নাম দিয়ে, ধর্ম হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা,
এই জায়গাটিকে মানুষ ব্যবহার করে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল আউট করে মানুষের একদম আবেগকে কাজে লাগিয়ে এরকম কিছু পায় তারা হয়তো আমাদের দেশে চালাচ্ছে। এটি হচ্ছে আমাদের ক্ষুদ্র জ্ঞান। কিন্তু যেহেতু বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী আপনার গণমাধ্যম নিউজ করেছে যে দেশের একটি বিভিন্ন গোষ্ঠী তারা সুযোগ খুঁজতেছে, এই সময়ে আওয়ামী লীগ আর বিএনপি তাদের ঐক্য আমার মনে হয় যে খুব জরুরি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প আমার মনে হয় নাই। আমি অবশ্যই আপনাদের মতামত আশা করতেছি এবং কি সকল গ্লানি মুছে আওয়ামী লীগ বিএনপির উপরে নির্যাতন করছে দলভাবে দলগতভাবে, বিএনপিও যদি সেইগুলো আপনার একটু পিছনে রেখে রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি তারা ঐক্যবদ্ধ হয় আমার মনে হয় দেশ সুন্দর হবে। রাজনৈতিক জীবন এগুলো থাকবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এগুলো পিছনে রেখেই কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এবং কি বিএনপি প্রয়োজনে তারা মিলে রাষ্ট্র পরিচালনা করুক, আমি এখন সেই কথাই বলবো। কিন্তু এই দেশকে অবশ্যই মুক্ত করতে হবে। যেভাবে আপনার এই দেশে নজর পড়ছে আমার মনে হয় না সামনের পরিস্থিতি বেশি একটা ভালো যাবে। আমার কেন জানি এরকমটাই মনে হচ্ছে। দর্শক, এবার রাজপথে আওয়ামী লীগ। দর্শক, বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে 6 এপ্রিল 2025 রোজ রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে জঙ্গলি ইউনুস গংদের অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিশাল মিছিল এবং শোডাউন। দর্শক, ঈদের পর রাজপথে এই প্রথমবারের মতো আজকে সকালে একেবারে ঢাকা মহানগর দক্ষিণ অর্থাৎ গুলিস্তান এলাকা, 0 পয়েন্ট এলাকা, নূর হোসেন চত্বর এলাকা আওয়ামী লীগের নেতারা একেবারে কাঁপিয়ে দিয়েছে, একেবারে উত্তপ্ত করে ফেলেছে। দর্শক, অনেকে অনেক কথা বলছে, এবার নাকি আওয়ামী লীগ রাজপথে জীবন দিবে, এবার নাকি যতদিন এই ইউনুস সরকারদের পতন না হবে ততদিন নাকি আওয়ামী লীগের নেতারা রাজপথে জীবন দিবে, জীবন দিয়ে হলেও তারা এই দেশকে রক্ষা করবে। আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের নেতাদের কথা। তো দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন বাংলাদেশের পরিস্থিতি একটু নড়ে চড়ে দাঁড়িয়েছে। আমাকে বলতে পারেন, ভাই আপনি কোথায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি নড়ে চড়ে দাঁড়িয়েছে? আরে ভাই, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছে বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। মানে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে গেলে 37% ট্যাক্স দিতে হবে। এতে পুরো বাংলাদেশের অর্থনীতিটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। পুরো বাংলাদেশের পোশাক খাত, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে। তো দর্শক, নানান সমীকরণ রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ যদি রাজপথে নামার সুযোগ পায় আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আর একটা বিপাকে পড়বে। আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাধা দিতেও যায়, যদি তাদের মিছিল মিটিং সমাবেশে বাধাও দেয় অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় তাহলেও আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বিপর্যয়ের মধ্যে পড়বে। গতকাল থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে চলতি মাসেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে বিএনপি। আওয়ামী লীগ সবচেয়ে এই সুযোগটাই নেবে, সবচেয়ে বেশি এই সুযোগটাই নেওয়ার জন্য আগ্রহী হয়ে আছে, একেবারে মরিয়া হয়ে আছে। যখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে তখন আওয়ামী লীগ একটা ফাঁকা মাঠে গোল দেওয়ার রাস্তা পেয়ে যাবে। কারণ এই মুহূর্তে আপনি দেখেছেন শেখ হাসিনা যতটা বক্তব্য দিয়েছে, শেখ হাসিনার যতটা ফোন আলাপ ফাঁস হয়েছে, একটা ফোন আলাপে একটা বক্তব্যের ভিতরে বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছে, বিএনপির বদনাম করেছে, বিএনপিকে গালি দিয়েছে। একটা ফোন আলাপ একটা বক্তব্যতে আপনি দেখেছেন? দেখেন নাই ভাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ, ইভেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিতরেও একটাই ক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে সমন্বয়কদের উপর। যখন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে বিএনপি, ঠিক তখনই আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনাটা তারা করে ফেলেছে, করে ইতিমধ্যে রেখে দিয়েছে। ভাই আমি একটা কথা বলি, আমাকে আপনারা আওয়ামী লীগের দালাল বলেন বা যাই বলেন, আমি একটা কথা বলি ভাই, আওয়ামী লীগ ধারালু অস্ত্রের চাইতেও শক্তিশালী ভাই। যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের খতম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের কবর রচিত হয়ে গিয়েছে, ভাই আপনারা না বোকার রাজ্যে, বোকার স্বর্গে বসবাস করছেন। আরে ভাই, আওয়ামী লীগ রাজপথে নামলে দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলবে, তাদের তো রাজপথে নামতে দিচ্ছেন না আপনারা। চাঁদাবাজি, দখলদারি, বিগত 15 বছর ধরে এই কাজগুলোর সাথে জড়িত একটাই নাম শুনেছেন, তাই না? তাহলে এই রিপোর্টটা একটু পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা পাবেন। একটাই নাম শুনেছেন বিগত 15 বছরে, যারা কেবল চাঁদাবাজি দখলদারি করে, তাছাড়া মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কোনো কিছুই করে না। চাঁদাবাজি দখলদারিতে তারা নাম্বার 1।
আর সেই রাজনৈতিক দল বাদে আর যত রাজনৈতিক দল আছে সব একেবারে সাচ্চা কর্মীতে ভর্তি। আজকে এই খবরটা পড়ছি, একটু ভালো করে শুনুন, তারপরে দুটো কথা বলে ভিডিও শেষ করে দেবো, বেশি সময় নেব না। রংপুরের বদরগঞ্জে মজা পাবেন, আমি বলছি শোনেন, মজা পাবেন, ভালো করে শোনেন। রংপুরের বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত লাবলু মিয়া, বয়স 50, এই নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারাদিনে অন্তত 2-3টে করে আমি খবর দেখি এই জেলায় ওই জেলায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, কিন্তু সেসব খবর আপনাদের সামনে আনি না। কিন্তু তা সত্ত্বেও এই খবরটা আপনাদের সামনে এনেছি কারণ বিশেষ কিছু আছে, তাই না? খবরটা অনেক মজার আছে, একটু ভালো করে শোনেন, একেবারে পুরো চরিত্র চিত্র সব স্পষ্ট হবে। শনিবার 5ই এপ্রিল মানে আজকে বিকেল 4:45টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই ব্যক্তি। এর আগে সকালে বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ছিলেন তিনি। নিহত লাবলু মিয়া বদরগঞ্জ উপজেলার মধুপুর রাজারামপুর এলাকার মহসিন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিএনপি নেতা, নাম বলছি না, বিএনপি নেতা তার কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে শহীদ মিনার এলাকার একটি দোকানঘর ভাড়া নিয়েছিলেন এই জাহিদুল নামের এক ব্যক্তি। চুক্তিপত্রের মেয়াদ শেষ না হলেও অজ্ঞাত কারণে তাকে দোকানটি ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি দোকান ছেড়ে না দেওয়ায় মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে ভাড়াটিয়ার দোকান ভাঙচুর করে তাকে বের করে দেয়। এই নিয়ে আজ শনিবার 5ই এপ্রিল সকালে জাহিদুল তার ভাড়া নেওয়া দোকানঘর ভাঙচুরের অভিযোগ তুলে শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে, কিন্তু মানববন্ধন শুরু হওয়ার আগেই দোকান মালিক ইস্তিয়াকের পক্ষে থেকে সাবেক এমপি, জেলা ও উপজেলা বিএনপির সদস্য তারা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা এদের প্রায় 2 শতাধিক লোকজন এসে মানববন্ধনের ব্যানার, ফেস্টুন, প্রচার মাইক সব ছিঁড়ে ভেঙে চুড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর আবার ওই ভাড়াটিয়া জাহিদুল ইসলামের পক্ষে বিএনপি নেতা শহীদুল ইসলাম মানিকের নেতৃত্বে আরও 2 শতাধিক লোকজন এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। 2 পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ছোড়া, বল্লম, তীর, ধনুক এইসব নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। প্রায় 1 ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক অমুক 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 তারা মারধরের শিকার হয়েছে, তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, বিস্তারিত আছে, মানে বুঝে দেখুন। রামদা, তীর, ধনুক, ছোড়া, বল্লম এইসব নিয়ে কাজ হচ্ছে। ভাই কি আদিম যুগে চলে আসলাম নাকি? তীর ধনুক বার হচ্ছে। গত 15 বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, দখলদারি, চাঁদাবাজি এরা ছাড়া আর কেউ করতো না, কিন্তু এখন একই দেখা যাচ্ছে শহীদ মিনারের সামনে। তাও বাক স্বাধীনতা কই? ইউনুস সাহেবের বাক স্বাধীনতা কই? এই ভাড়াটিয়া তার দোকানের যে আর কি মেয়াদ, সেই মেয়াদটা না শেষ হওয়ায় তার দোকান মালিক এসে দোকান ভাঙচুর করে দিয়েছে। সেই বিষয় নিয়ে তিনি একটি মানববন্ধন করেছে, অর্থাৎ তার কথা তিনি সমাজে রেখেছে বিচার পাওয়ার জন্য। এখন সে ভুল কি ঠিক পরবর্তী বিষয়, কিন্তু সেই বিচার পাওয়ার জন্য আসা ব্যক্তির উপরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছে বিএনপির এক টিম এসে, 2টো টিম এসে, 200 মানুষ এসে। তাহলে এখানে কয়েকটা তো বড় বড় প্রশ্ন আসে। দেশের প্রশাসন কি করছে এবং এই মহান আদর্শের দল বিএনপি কেন এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধালো? ওরকম একটা মজলুম দোকানদার যদি তার ভুল হয়ে থাকে তাহলে আইনি পর্যায়ে কেন সেটা বিচার করা হলো না? কেন এরকম মব জাস্টিস করা হলো? কেন আইন হাতে তুলে নেওয়া হলো? এই বিএনপির নীতি, এই বিএনপির মহান আদর্শ, এই আদর্শ আর নীতি বিক্রি করেই তো 15 বছর তারা চলেছে। কোথায় আজকে নীতি? কোথায় ইউনুসের বাক স্বাধীনতা? সারা দুনিয়াতে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পরিবেশ একেবারে, সমাজ একেবারে পুরো সুশৃঙ্খলভাবে চলছে। আমরা সমস্ত স্তরে মানে একেবারে মানে ওই কি বলে সংস্কার করে করে সর্বনাশ ডেকে নিয়ে এসেছি। তীর ধনুক বেরোচ্ছে শহীদ মিনারের সামনে, তীর ধনুক বেরিয়ে যাচ্ছে। এটা কোন সভ্য সমাজের চিত্র? আপনারা একটু বলে বোঝান তো। দর্শক, যেমনটা বলেছিলাম বেশি সময় আপনাদের নেব না। যতটুকু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার সবই আমি তুলে ধরেছি। সমাজে কি হচ্ছে তার নিরন্তর আমি আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছি। এবং এই যে একটা খবর আপনাদের সামনে নিয়ে আসলাম, দিনে এরকম এই যে শত শত খবর আমি রিসার্চ করি, তার মধ্যে এই বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এরকম অন্তত 3টে খবর আজকে 3টে জেলায় আমি পেয়েছি। কিন্তু সেসব খবরগুলোই একই সব ব্যাপার। কিন্তু এটা কেন নিয়ে আসলাম? এর মধ্যে এই বিশেষত্বগুলো থাকার জন্য, যে একজন ব্যক্তি তার দাবি দেওয়া আছে, সেগুলো নিয়ে সে রাস্তায় নেমেছে। আমাদের মহান আদর্শের দল এসে সেই দাবি দেওয়াগুলো তো বন্ধ করা তো অনেক ছোট বিষয়। সেই মানুষগুলোর উপরে আক্রমণাত্মক হামলা করেছে, মাইক ভাঙচুর করে দিয়েছে, তাদের ফেস্টুন পতাকা সব ছিঁড়ে দিয়েছে প্রকাশ্যে। কি করে এই সাহস পেল বিএনপি? অনেক প্রশ্ন, তাই না? প্রশ্ন থেকেই যায়।
আপনাদের কি বলার আছে এই ঘটনাটির বিষয়ে? কি বলবেন এই মহান আদর্শের দলের বিষয়ে এবং ইউনূসের বাক স্বাধীনতার বিষয়ে? একেবারে দেশে আইনের শাসন সুচারিতভাবে এই যে পরিচালনা করছে, সংস্কারের নামে যে সর্বনাশ করছে দেশটাকে, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন। বর্তমান বাংলাদেশে কিন্তু রাজনীতি ঠিক সেরকমই, মানে কে কাকে কিভাবে বাস দিতেছে, কে কাকে কিভাবে মানে নর্দমায় ফেলে দিতেছে, অথচ বুঝতেই পারতেছে না। কিন্তু পরবর্তীতে যখন ঠিকই বুঝতে পারবো তখন ওই যে পরবর্তী ডায়লগ যে আজ বুঝবা না বুঝবা কাল, বুক থাপড়ায় পাইবা কাল। ঠিক সেরকমই এই বর্তমানে অন্তর্বর্তী সরকার, দেখেন আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো নিতান্তই আমার অন্তরের কথা, আমার কোনো ডকুমেন্ট বা কোনো নিউজ পত্রিকা থেকে না। এই 5ই আগস্টের পরে আজ পর্যন্ত, আজকে হচ্ছে এপ্রিলের 6 তারিখ, এই 6 তারিখ পর্যন্ত সমস্ত বিষয় পর্যালোচনা করে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে আপনাদেরকে জানানো উচিত, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আপনারা আবার মানে অন্যভাবে বিষয়গুলো ভাবেন না। এই সরকার কিন্তু অনেকগুলো আন্দোলন ঠেকাইছে। আপনার 5 তারিখে ক্ষমতা নেওয়ার পর আমি যদি আন্দোলনগুলোর নাম বলতে থাকি তাহলে অনেক সময় লাগবে। তারপরে এই সরকার অনেকগুলো চাহিদা, কিছু চাহিদা দমে রাখছে, কিছু চাহিদা মেটানোর চেষ্টা করছে, এরকম অনেক কিছু দেখছি, শ্রমিক থেকে শুরু করে। রাজনৈতিকভাবে এই সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাপের মুখে পড়ার জন্য মানে দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু সেখান থেকে আবার তিনি রিকভার করে একটা স্বাভাবিক পর্যায়ে আসার চেষ্টা করছে। বৈদেশিক চাপ তো ছিলই। বৈদেশিক চাপ বলতে আপনার ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যখন আমেরিকাতে নির্বাচন হলো, বিশেষ করে জো বাইডেন সরকারের পরিবর্তে যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন নির্বাচিত হলো, তারপরে কিন্তু ভারতের রাজনৈতিক, বিশেষ করে ভূ রাজনৈতিক হাতটা অনেক শক্তিশালী হলো। তারপরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মানে অবস্থান আছে, ভারত তাকে আশ্রয় দিছে এবং বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষমূলক অনেকগুলো বার্তা ভারতে চলে গেছে। ভারতের মূলধারার গণমাধ্যম, নিউজ পত্রিকা নানানভাবে নিউজ করছে। মানে মোট কথা এই বর্তমান সরকারের অন্যতম ভূ রাজনৈতিকভাবে এতদিন পর্যন্ত মোটামুটি ব্যর্থতাই ছিল ভারতের সাথে সম্পর্ক। কারণ এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির সাথে মানে সাক্ষাতের জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয় নাই। এই গত 2 দিন আগে ব্যাংককে আপনার যে সাইডলাইনে মিটিংটা হলো, সেটা ধরতে মানে বলাই যায় যে এই বর্তমান সরকারের ভূ রাজনৈতিকভাবে অন্যরকম একটা সফলতা। কিন্তু ওইদিকে আবার দেখা গেল যে আজ বুঝবা না বুঝবা কাল, বুক থাপড়ায় পারবে কেন। এখন মোটামুটি এই বর্তমান সরকারের একটা চাপ আছে, একটা 2টা চাপ আছে। সেই 2টা চাপ ভারতের সাথে যেহেতু একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে, ওইটা মোটামুটি একটা চাপ, যেমন ধরেন দ্য নিউ ইয়র্ক টাইম বাংলাদেশ বিষয়ে যে একটা নিউজ করছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আশঙ্কা পোষণ করছে এবং এরকম একটা নিউজ করছে, ওইটা তো তাই নাকচ করছে। আর দ্বিতীয়টা হলো যে ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশের উপর নতুন করে মানে শুল্ক আরোপ করলো 37%, আর আগে ছিল আপনার 15%, এই 52% শুল্ক আরোপ করলো। আর বাংলাদেশে প্রচুর পোশাক শিল্প থেকে প্রচুর পণ্য যুক্তরাষ্ট্রে যায়। এখন যদি 52% শুল্ক দিতে হয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক চাপ পড়বে, সেটা নিয়ে মিটিং করতেছে। তাছাড়া আর কিন্তু বাহ্যিকভাবে ভূ রাজনৈতিকভাবে এই সরকারের চাপটা অনেকাংশে কমে গেছে, কিন্তু খেলাটা শুরু হইতেছে কোথায়? নিজের অভ্যন্তরে। মানে এখানে বলতে গেলে বলা যায় যে বাইরে পরিষ্কার করে, বাইরে ঠিকঠাক সুন্দর সাজানো গোছানো করে, ভিতরে এলোমেলো রাখতে তো বাইরের ফিটফাটের কোনো, ওই যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট এরকম। দেখেন আমি বলি, আজকে হচ্ছে আপনার এপ্রিলের 5 তারিখ 6 তারিখ, এই এপ্রিল মাসের প্রথম দিকে আমি বলতেছি বাংলাদেশের রাজনীতি অস্থির থেকে অস্তিত্বতম হতে যাচ্ছে। বাংলাদেশের বিএনপি বলেন, এই জামাত ইসলাম বলেন, নতুন এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, যতগুলো রাজনৈতিক দল সবার মধ্যে অস্থিরতা বিরাজ করবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিও তো দেখতে পারলেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। শুধু এটাই বলবো, শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফেরত আসতেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে পড়েছেন। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহাবিপদে পড়ে গেছেন, তার এবার পতন নিশ্চিত অনিবার্য হয়ে গেছে। এইদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে, অনেক সমন্বয়ককে আটক করা হয়েছে, বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন এই সরকারের বিরুদ্ধে। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।